আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আচ্ছা দেখো, তো আজকে আমাদের স্থূলতা নিয়ে আলোচনা করতে চাইছিলাম। তো স্থূলতা বা অবিসিটি। তো স্থূলতার রেঞ্জটা বাকি ছিল, বাট আমি ভাবলাম যে পুরাটা একবার ভিডিও করে দিই। সো দেখো এখানে কি আছে, স্থূলতা বা অবিসিটি। স্থূলতা বা অবিসিটি জিনিসটা আসলে কি? স্থূলতা বা অবেসিটি বলতে মূলত বোঝাচ্ছে যে এই যে মানুষ যে মোটা হয়ে যায় না, এই জিনিসটাকে মেনলি বোঝায় স্থূলতা বা অবেসিটি, যেটাই বলো না কেন। এখন তুমি বুঝবা কিভাবে যে তুমি মোটা হয়ে যাচ্ছ? ঠিক আছে, তোমার দেহের জন্য, সবার দেহের জন্য আলাদা আলাদা এক একটা মেজারমেন্ট আছে। ঠিক আছে, ওটাকে বলা হয় আদর্শ দৈহিক ওজন। ওই আদর্শ দৈহিক ওজনের যদি তুমি 20% বেড়ে যাও বা 20% থেকে যদি আরেকটু বেড়ে যাও, সেটাকে তোমার বলা হয় স্থূলতা বা অবেসিটি। এখন আমার কোশ্চেন হচ্ছে, তোমরা কিভাবে বুঝবা তোমাদের দেহের দৈহিক ওজন কোনটা বা আদর্শ দৈহিক ওজন কোনটা? এটা তোমরা কিভাবে বুঝবা? এটা বোঝার জন্য আমাদের বিএমআই নির্ণয় করতে হয়। ঠিক আছে, এখন বিএমআই কিভাবে নির্ণয় করে? দেহের ওজন বাই ব্যক্তির উচ্চতা। ঠিক আছে, দেহের ওজন কিলোগ্রামে রাখতে হয় আর ব্যক্তির উচ্চতা মিটার স্কোয়ারে রাখতে হয়। এখন বলতে পারো যে এই দেহের ওজনের সাথে উচ্চতা আবার কিভাবে আসলো? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, তুমি যদি 5 ফুট 4 ইঞ্চির হও, বাট তোমার তোমার ওজন হয় 55 কেজি। ঠিক আছে, ঠিক একইভাবে আরেকজন ধরো 5 ফুট না, আরেকজন ধরো 4 ফুট 8 ইঞ্চি, তার ওজন যদি হয় 55 কেজি, দুজনের মধ্যে দেখতে কাকে বেশি মোটা লাগবে? যে 4 ফুট 8 ইঞ্চি তাকে না? তার মানে আমরা বুঝতে পারলাম ওজনের সাথে উচ্চতারও একটা সম্পর্ক আছে, তাই না? কারণ তুমি যখন লম্বা হচ্ছ বা বড় হচ্ছ, তখন কিন্তু তোমার নিজের একটা হাড়ের যে ওয়েট, সেটাও কিন্তু বিবেচনা করা হয়। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম দেহের ওজনের সাথে ব্যক্তির উচ্চতা, অবশ্যই ব্যক্তির উচ্চতা মিটার স্কোয়ারে রাখতে হবে আর দেহের ওজনকে কিলোগ্রামে রাখতে হবে। কিলোগ্রাম মানে কি? কিলোগ্রাম মানে হচ্ছে এই যে কিলোগ্রাম, যেটাকে আমরা সংক্ষেপে সবসময় বলে থাকি কেজি। ঠিক আছে, এই কেজি। ঠিক আছে, আর এটাকে রাখতে হবে মিটার স্কোয়ার। এখন বলতে পারো সবসময় কি আমাদের যদি এক্সামে তো বিএমআই দিয়ে ম্যাথ দিতে পারে, তখন আমরা কি কিলোগ্রাম বা মিটার স্কোয়ারে তো দেওয়া নাও থাকতে পারে কোয়েশ্চেনে। ধরো কিলোগ্রাম না দেওয়া থাকলে যদি গ্রাম দেওয়া থাকে, সেটাকে তুমি কিলোগ্রামে পরিণত করবা। আবার যদি মিটার স্কোয়ার না থাকে, সেন্টিমিটার স্কোয়ারেও থাকে, তারপরে তোমার সেটাকে কী করতে হবে? মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। তো এটা গেল ম্যাথের ক্ষেত্রে। ম্যাথ আমরা যখন দেখবো ইনশাল্লাহ, তখন আমাদের এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারবো। তো আশা করি স্থূলতা জিনিসটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। এই স্থূলতা জিনিসটা কি, এটা আমরা বুঝতে পারছি। এবার আসো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট স্থূলতার রেঞ্জ পড়তে হবে। সো আমাদের এই পেজে আছে স্থূলতার রেঞ্জ, এবং আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে মরবিড স্থূলতা। ঠিক আছে, এটা আগের ক্লাসে পড়ানো হয়নি। মরবিড স্থূলতা কাকে বলে? তবে মাত্রা যদি 50 থেকে 100 হয়, তবে এই স্থূলতাকে মরবিড স্থূলতা বলে। আমরা পড়ে আসছি আদর্শ দৈহিক ওজনের 20% বা তার বেশি হলে তাকে হচ্ছে স্থূলতা বলে, তাই না? আর এইটা হচ্ছে আদর্শ ওজনের 20% বা তারও বেশি হলে তাকে বলে স্থূলতা, বাট 50 থেকে 100 হলে তাকে বলে মরবিড স্থূলতা। ঠিক আছে, এবার দেখো আমরা কিছু রেঞ্জ পড়ব। প্রথমে পড়ব শরীরে ওজন কম, স্বাভাবিক ওজন, অতিরিক্ত ওজন, প্রথম শ্রেণীর স্থূলতা, দ্বিতীয় শ্রেণীর স্থূলতা, তৃতীয় শ্রেণীর ঝুঁকিপূর্ণ স্থূলতা। ফার্স্টটাকে এতটুকু মুখস্থ করবা। ঠিক আছে, তারপরে দেখবা এটা অটোমেটিকলি মুখস্থ হয়ে যাচ্ছে। প্রথমে দেখো এখানে কি আছে, 18.5। প্রথমে দেখো এখানে কি আছে, 18.5 কেজি পার মিটার স্কোয়ার। এখানে আছে হচ্ছে 18.5 থেকে 24.99 কেজি পার মিটার স্কোয়ার। এখানে আছে 25.0 থেকে 29.99 কেজি পার মিটার স্কোয়ার, 30.0 থেকে 34.99 কেজি পার মিটার স্কোয়ার। এখানে আছে 35.0 থেকে 39.99 কেজি পার মিটার স্কোয়ার। এখানে আছে 40 থেকে বেশি এবং তার সমান কেজি পার মিটার স্কোয়ার। এখন বলতে পারো এটা মনে কীভাবে রাখবো? প্রথমে মনে রাখবা এটা হচ্ছে 18.5
kg/m² থেকে কম, মানে 18.5 থেকে কম। পরেরটা শুরু হবে 18.5 দিয়ে, 18.5 থেকে 24.99। তার মানে দেখো 18.5 থেকে 24 মানে কত করে বাড়তেছে, 6 করে বাড়তেছে কিন্তু, তাই না? তো এটা জাস্ট একটু মনে রাখো যে 18.5 থেকে 24.99। আচ্ছা 24.99 মানে কি 25 না? তাহলে আমি সেটাকে 25.0 লিখতে পারি। 25.0 থেকে 29.99, ঠিক আছে? এবার দেখো 29.99 মানে কি 30 না? 30 থেকে 34 মানে দেখো এটা কত বাড়লো, এটাও বাড়লো হচ্ছে আমাদের তোমাদের 4 বাড়ছে, 4-এর একটু বেশি বাড়ছে। এটা থেকেও দেখো তোমার 4-এর একটু বেশি বাড়ছে। এবার দেখো 34.99 মানে কি 35.0 না? মানে 34.99 যা 35.0 তো, মানে একটুখানি বেশি, 35-এর থেকে একটুখানি কম, আর 34-এর থেকে অনেকটা বেশি 34.99। তো 34.99 মানে কি 35 না? তো আমি এখানে 34.99 লিখবো, এখানে 35.0 লিখবো। তো 35.0 লিখা হচ্ছে, 35 লিখা হতো, সেম কথা। সো 35 লিখলাম, আর 35-এর থেকে আবার কত বাড়াও, 4-এর একটু বেশি বাড়াও, তাহলে কত 39.99। তারপরে হচ্ছে 39.99 মানে কি 40, 40-এর থেকে একটু বেশি বা হচ্ছে সমান। এভাবে টেকনিক্যালি জিনিসটা হচ্ছে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার আসলে স্থূলতার জন্য আমাদের দেহে বিভিন্ন রোগ হয়, সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। তো স্থূলতার কারণ, এটা কিন্তু টেকনিক্যালি মুখস্থ না করলে রেঞ্জগুলো মুখস্থ করা অনেক টাফ। সো প্রথমে তোমরা মনে রাখবা যে 18.5, তারপরে মনে রাখবা 18.5 থেকে 24.29, ঠিক আছে? এইটা একটু কষ্ট করে মনে রাখবে 18.5, তারপরে মনে রাখবে 18.5 থেকে 24.99, তারপরে এগুলো দেখো ইজিলি হয়ে যাবে। 24.99 মানে কি 25, 25 থেকে 4 আরেকটু 4-এর আরেকটু বেশি মানে বেশি বাড়াবা। 24.0 থেকে 4 বাড়ালে কত হয় 29, 29 থেকে একটু বেশি বাড়াবা 29.99, 29.99 মানে কি 30, 30-এর থেকে 4 বাড়াবা আর একটু বেশি বাড়াবা 34.99, 34.99 থেকে 34.99 মানে কি 35.0 বা 35, একই কথা। 35 থেকে আরেকটু 4 বাড়ালে আর একটু বেশি বাড়ালা 39.99, 39.99 মানে কি 40, 40-এর থেকে বেশি বা হচ্ছে তার সমান। এবার দেখো এই কয়টা জিনিস আগে ফার্স্টে একটু মুখস্থ করে তারপরে এই 6টা জিনিস মুখস্থ করো, জাস্ট অনলি 6টা জিনিস, ওকে? এবার আসো স্থূলতার কারণে কি কি রোগ হয়। স্থূলতার কারণে জিনগত রোগ হতে পারে, পারিবারিক জীবনযাত্রা, আবেগ, কর্মক্ষেত্র, মানসিক আঘাত, বিশ্রাম, লিঙ্গভেদে, গর্ভাবস্থায়, নিদ্রাহীনতা। জাস্ট এই উপরের যে মেইন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো মনে রাখবা, আর হচ্ছে তোমাদের মতন জাস্ট একটু বাংলা লিখে দিবা, ঠিক আছে? বাট সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই অসুখটা কি হয়। দেখো অসুখটা হয় হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, আর হচ্ছে কুসিন সিনড্রোম হয়, আর হচ্ছে হাইপোথাইরয়েডিজম হয়, ঠিক আছে? দেখো আমাদের আশেপাশে কিন্তু এখন থাইরয়েডের সমস্যা অনেক বেশি বেড়ে গেছে, তাই না? আমরা অনেক বেশি থাইরয়েডের প্রবলেম দেখতে পাই। কেন দেখতে পাই বলো তো? কারণ হচ্ছে ওজনাধিক্য হলে থাইরয়েডের প্রবলেম হয়, ঠিক আছে? তো এর ফলে অনেক সমস্যা হয়। আবার আরেকটা জিনিস আছে, দেখো পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটা কি? এটা হচ্ছে পিরিয়ডিক্যাল যদি ইমব্যালেন্স হয়, মানে পিরিয়ড যদি ঠিকভাবে না হয়, মানে মেয়েদের মাসিক যদি প্রতি মাসে ঠিকভাবে না হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা ওভারি সিনড্রোম। ওভারি মানে কি? ওভারি মানে হচ্ছে জরায়ু। এই জরায়ুতে একটা সিনড্রোম দেখা যায়, ঠিক আছে? আঙুরের থোকার মতন অনেক সিস্ট হয়। তো এটাকে বলা হচ্ছে মেনলি পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এর ফলে অনেক ধরনের অ্যাবনর্মাল ডিজিজ দেখা দেয় শরীরের মধ্যে। মানে কোনো একটা মেয়ের যদি পিরিয়ডটা ঠিকঠাকভাবে না হয়, তার কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, তাই না? তো তার মধ্যে মেইন কারণ হচ্ছে কোনো মেয়ের যদি ওজন বেড়ে যায়, মানে অত্যাধিক বেড়ে যেতে থাকে, তো তার ফলে হচ্ছে কি হয়, পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়, হাইপোথাইরয়েডিজম হয়। মানে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, এটা ছেলেদের কখনো হবে না। পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটা হচ্ছে মেয়েদের। তারপরে আছে হাইপোথাইরয়েডিজম, এটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে হতে পারে। কুসিন সিনড্রোমও উভয় ক্ষেত্রে হতে পারে। তো আমাদের মনে রাখতে হবে পলিসিস্টিক ওভারি সিনড্রোম হচ্ছে কি পিরিয়ডিক্যাল ইমব্যালেন্সের জন্য হয়, হাইপোথাইরয়েডিজম হচ্ছে তোমার মোটা হওয়ার জন্য হয়, কুসিন সিনড্রোমও মোটা হওয়ার জন্য হয়, ঠিক আছে? বাট পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা শুধু এবং শুধুমাত্র মেয়েদের হবে পিরিয়ডিক্যাল ইমব্যালেন্স হলে। পিরিয়ডিক্যাল ইমব্যালেন্সটা কখন হবে? যদি তুমি মোটা হয়ে যাও, ঠিক আছে? তো আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে হচ্ছে আমাদের অবশ্যই ছেলে এবং মেয়ে উভয়েরই আমাদের একটা ব্যায়াম করতে হবে, ঠিক আছে? তো আজকে এটা এই পর্যন্ত। আমি একটু পরে তোমাদের একটা ছকের আলাদা ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ।